এর মধ্যে গদাধরের দোষ কতটুকু আপনারাই বিচার করিবেন। আমি কাহিনীটুকু বিবৃত করিয়াই খালাস। গদাধরের বাপ নিরুপম পাল একজন পাকা ব্যবসায়ী ছিলেন। একেবারে গোড়ায় একটা আড়তে খাতা লিখিতেন, আর বাজাইয়া বাজাইয়া টাকা গুনিতেন। টাকা চেলা থেকে একটু একটু করিয়া বাজার চিনিতে লাগিলেন। তাহার পরে অল্পে অল্পে নিজের ফলাও ব্যবসা ফাঁদিয়া বিষয় সম্পত্তি যাহা করিবার সবই করিলেন। কিন্তু একটা দুঃখ রহিয়া গেল। গদাধরকে টাকার মতো করিয়াই কয়েকবার গভীর অভিনিবেশের সহিত বাজাইয়া বাজাইয়া বুঝিলেন, তেজারতের বাজারে এ ছেলে একেবারেই অচল। বুদ্ধিটা বেশ একটু মোটা, তবে ধর্মের দিকে মতিগতি আছে। টাকা উড়াইবে এমন ভয় নাই। মৃত্যুর কিছুদিন পূর্বে নিরুপম ব্যবসা ধীরে ধীরে সম্পূর্ণভাবে গুটাইয়া লইলেন, এবং টাকা যাহা হইল সেটা গোটা 2 ব্যাংকে জমা দিয়া দিলেন। মৃত্যুর পূর্বে ছেলেকে ডাকিয়া বলিলেন, ব্যবসার দিকে তুমি হঠাৎ যেতে চেও না বাবা। ব্যাংক থেকে মোটা সুদ পাবে, তার যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে বাকিটা আবার জমা দিয়ে যাবে মাসে মাসে। পুকুর, বাগান, ধান, জমি সবই রইল, অভাব হবে না। বাড়িতে বিগ্রহ রয়েছেন, তাঁর সেবাতেই কাটিয়ে দিও, তিনিই রক্ষা করবেন যা সব রেখে গেলাম। একটু থামিয়া বলিলেন, আর তোমার ছেলের মধ্যে যদি আসে তার ঠাকুরদার বুদ্ধি, এমন হয়তো অনেক সময় সে তখন আবার ফেঁদে নেবে নিজের কাজ। শেষের এই কথাগুলির মধ্যে বেশ একটু খোঁচা ছিল। কতকটা সেই অভিমানেও, কতকটা প্রকৃত অপটুতা আর আলস্যের জন্য গদাধর গেল না ব্যবসার দিকে। রাধারমণের সেবাতেই নিজেকে একেবারে সম্পূর্ণরূপে নিয়োজিত করিয়া দিল। ফলে জাত ব্যবসায়ী হিসাবে মস্তিষ্কের কোনোখানে যদি হয়তো কোথাও ছিল একটু বুদ্ধি, সেটুকুও অপসৃত হইয়া সমস্ত দেহ মন নিটোলভাবে ভক্তিরসে পূর্ণ হইয়া উঠিল। সংসারটি ছোট, স্ত্রী সরোজিনী, 2টি কন্যা সরজু আর যমুনা, আর একটি ছেলে কেশব। সরোজিনীকে ঘরে আনিবার সময় তাহার রাশিচক্রের খোঁজ লওয়া হইয়াছিল, কিন্তু মেজাজের খোঁজ লওয়া হয় নাই। অত্যন্ত মুখরা, নিত্যই কলহ হইবার কথা, শুধু গদাধর নির্বিবাদে সব কথা মানিয়া লইয়া রাধারমণের কাছে ধর্ণা দিয়া পরে বলিয়া বিনা গোলযোগে কাটিয়া যাইতেছে। বড় মেয়ে সরজু একেবারেই বোবা, বিবাহ হইবে না। রাধারমণের পায়ে সমর্পণ করিয়া যতটা সম্ভব মনের বোঝা হালকা করিয়াছে গদাধর। ছোট মেয়েটি তেমনি বাচাল, এককালে মাকে ছাড়াইয়া যাইবে। আপাতত বিবাহ দেওয়া দুষ্কর হইয়া পড়িয়াছে। এক কথায় 5 কথা বলিয়া জবাব দেয়। 3 বার 3 জায়গা হইতে দেখিতে আসিয়াছে, ফিরিয়া গিয়া আর উচ্চবাচ্য করে নাই। এ মেয়েটিকেও রাধারমণের পায়ে সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইবার ইচ্ছা ছিল। স্বপ্ন পেলে তিনি জটিলা কুটিলাকে লইয়া হিমশিম খাইতেছেন, আর ভেজাল বাড়াইবার উৎসাহ বা অভিরুচি নাই। বাকি থাকে কেশব। ছেলেটি ছোট দিদির মতো কথা কহিতে কহিতে এক সময় বড় দিদির মতো হঠাৎ মৌন আর গম্ভীর হইয়া যায়। ফলে তাহাকে অত্যন্ত রহস্যময় বলিয়া মনে হয়। ও যেন বাপের মূঢ়তার জন্য ঠাকুরদাদার বিশেষ আশীর্বাদ লইয়া তাহার ব্যবসা আবার ফলাও করিয়া ফাঁদিবার উদ্দেশ্যে জন্ম লইয়াছে। কেমন একটা অস্বস্তি বোধ হয় গদাধরের। বড় মনোকষ্টে কাটিতেছে, এবং সেই জন্য সমস্ত মনটাকে রাধারমণের পায়ে ঢালিয়া কোনো মতে কাটাইয়া দিবার চেষ্টা করিতেছে। অর্ধেক জীবন প্রায় কাটিয়াও আসিয়াছে। এমন সময় লড়াই আসিয়া পড়িল, এবং মিলিটারিতে কতকগুলা কাঁচা মাল সরবরাহ করিবার ঠিকা লইয়া বইচির কাশীনাথ একজন ভালো মূলধনীর সন্ধানে বাহির হইয়া বেহালায় আমাদের গদাধরের কাছে আসিয়া উপস্থিত হইল। লোকটার মানুষ পটাইবার অসাধারণ ক্ষমতা।
মন্দির থেকে টানিয়া গদাধরকে বাহির করিতে যা একটু বেগ পাইতে হল, তাহার পর কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তাহাকে ভিজাইয়া ফেলিল। গদাধরের কোথায় কে আছে সব জানে, টাকা না খাটাইবার কারণও অবগত আছে, আসিয়াছেও একটা সম্পর্ক দাঁড় করাইয়া। বলিল, আপনি আমায় বলবেন কি? আমি আপনাকে টাকা বের করতে মানা করতাম? নিরুপম কাকা কি যা তা লোক ছিলেন যে মিছিমিছি বারণ করে যাবেন? আর ব্যবসাতে কি ছিল শুনি? টাকায় আধ পয়সাও টানতে পারছিল না। আপনি দেখতেন না, ওদিকে খেয়াল ছিল না। কিন্তু এত বড় একটা আড়তদারের ছেলে, একটু ওয়াকিবহাল তো ছিলেনই। না বললে শুনব কেন মশাই? লোক দেখে তার নজর কতদূর তা টের পাব না? এ ধরনের তারিফ গদাধরের কানে এই প্রথম গেল। অল্প একটু হাসিয়া বলিল, দেখতাম না তো সেই জন্যই মশাই। ফলটা কি দেখে বলুন? ওই দেখুন, আমি বলবো কি, নিজের মুখেই প্রকাশ করতে হলো আপনাকে। টাকায় যখন আধলাও অর্জন করতে পারছে না, তখন সে টাকা বাজারে ছড়িয়ে লাভ কি মশাই? না হোক হয়রানি বই তো নয়। গদাধরের আত্মপ্রসাদ জমিয়া উঠিয়াছে। একটু ব্যঙ্গ হাসির সহিত বলিল, তাই গুটিয়েও নিতে হলো শেষ পর্যন্ত বাবাকে। কাশীনাথও একটু মৃদু হাসিয়া মুখটা নিচু করিল। তাহার পর বলিল, আপনিও তো ওই একই কারণে বের করেননি টাকাটা। তাহলে তাতে আর আপনাতে তফাৎ হলো কোথায়? যা, ধরে নিচ্ছি তিনি বারণ করে গেছেন বলেই খাটাননি টাকাটা এতদিন। এ যুগে বাপের কথাই বা রাখছে কটা লোক মশাই? আমিও আসতাম কি? আসতাম না, যদি আমি যে ব্যাপার নিয়ে এসেছি সেটাকে ব্যবসা বলা যেত। গদাধর একটু বিমূঢ়ভাবে চাহিতে বলিল, না, একে ব্যবসা বলবো না। টাকায় 1 আনা, 2 আনা, 4 আনা, 8 আনা, এমনকি টাকায় টাকা হলেও তাকে আমি ব্যবসা বলবই না। শুনিতে শুনিতে গদাধরের মুখটা হাঁ হইয়া গিয়াছিল। দৃষ্টি বিস্ফারিত করিয়া সেইভাবেই চাহিয়া রহিল। কাশীনাথ একটু অপাঙ্গে চাহিয়া লইয়া বলিল, কিন্তু যখন দেখছি টাকায় 2 টাকা লাভ, একটা টাকা সঙ্গে সঙ্গে 3 টাকা হয়ে যাচ্ছে, গদাধরের হাঁটা একেবারে দ্বিগুণ হইয়া গেল। চক্ষু দুইটাও যেন ঠেলিয়া আসিল। কাশীনাথ একটু হাসিয়া বলিল, আপনি এইতেই চমকালেন? আরও যেসব রহস্য আছে তা শুনলে তো তাক লেগে যাবে আপনার। লড়াইয়ের বাজার যে মশাই, সে কথা ভুলে যাচ্ছেন কেন? 1-এ 3, এ তো হেসে খেলে আসবে মশাই, যাকে বলে জুতো মেরে। 1000 ঢালুন, সঙ্গে সঙ্গে 3000, 3000 ঢালুন, 9000, 9000 ঢালুন, একেবারে 3-9 27। এর জন্য কারুর কাছে খোসামত করতে হবে নাকি? তারপর অ্যাডভান্স। কথাটা বলিয়া একটু আর চোখে চাহিয়া মিটিমিটি হাসিতে লাগিল। গদাধর প্রশ্ন করিল, সেটা কিরকম? কাশীনাথ ভ্রু কুচকাইয়া গম্ভীরভাবে বলিল, বাহ, তোমরা প্রকাণ্ড এক লড়াই ফেঁদে বসেছ সাহেব। তোমাদের এখন লাখ লাখ টাকার মাল চাই। আমি গরিব কন্ট্রাক্টর, অত টাকা হঠাৎ বের করি কোথা থেকে? হদ্দ কুড়িয়ে বাড়িয়ে 1000 কতক হতে পারে বাড়ি বাঁধা দিয়ে, বইয়ের গহনা বেচে। হুকুম হলো, বেশ, লেগে যাও। একবার আরম্ভ করে দিলেন, তারপর বিশ্বাস যেই জমে গেল, আগাম টেনে যান না, কতটা আনতে পারেন। 10,000 টাকা যদি বের করতে পারলেন, আপনি লাখখানিকের লেনদেন লাগিয়ে দিন না, কে মানা করছে? তবে সে কি আর যার তার কর্ম? আমি একেবারে গোড়ার 3 বেটাকে হাত করেছি কি না? গদাধর প্রশ্ন করিল, কত টাকার কাজ ধরেছেন? সব বলছি আপনাকে। ধরা যেত অনেক, কিন্তু অত লোভ করলাম না একেবারে। 2000 টিন ঘিয়ের দরকার ওদের। আমি ধরলাম ওই 500 টিন। প্রতি টিনে গড়ে 18 সের, দাম 32। এই 16,000 টাকা বের করতে হচ্ছে আমায়। পাচ্ছি প্রতি টিনে 100, মোট 50,000। খরচ খরচা বাদ দিয়ে যদি
30,000ও না হাতে আসে তো এমন ঠিকে নিতে যাই কেন মশাই এই লড়াইয়ের বাজারে? বুঝুন, দেখতে দেখতে এই যে লাল হয়ে যাচ্ছে, আপনি আমি এক টুকরো লোহা দেখতে পাই না চোখে, আর সব 4তলা 5তলা বাড়ি হাঁকাচ্ছে। সে কি এমনি? মারোয়ারিরা তো গোড়াদের সামনে এগুতে পারে না, টাকা নিয়ে ঝুলোঝুলি। মনে মনে বললাম, রোসো, আগে দেখি স্বজাতি কেউ যদি রাজি না হয় তখন তোমরা। তারপর হঠাৎ আপনার নামটা মনে পড়ে গেল। গদাধর যতটা লুব্ধ এবং বিস্মিত হইল, ততটা তাড়াতাড়ি কিন্তু রাজি হইল না। ক্রমাগতই সুদের টাকা জমা দিয়া আসল না ভাঙিবার একটা অভ্যাস দাঁড়াইয়া গেছে। বলিল, ভাবিয়া দেখিবে। কাশীনাথ লাভের সবচেয়ে বড় রহস্যটা ভাবিয়াছিল নিজের হাতে রাখিবে। 2 দিন চেষ্টা করিয়াও যখন দেখিল মন ভরিয়া আসিলেও টাকাটা বাহির করিতে চাহিতেছেন না, তখন সেটাও প্রকাশ করিয়া দিল। বলিল, এখনো কিন্তু আপনাকে আসল কথাটা বলিনি মশাই। অবিশ্বে না বলবার হেতু সাহেব বেটাকে বাগাতে পারছিলাম না এতদিন। কাল ঠিক করেছি, সে শুনলে 1 টাকায় 2 টাকা লাভ নেহাত ছেলে খেলা বলে মনে হবে। সে কথা কিন্তু। গদাধর একটু সরিয়া আসিয়া বসিলে আরও কাছে ঘেঁষিয়া গলা আরও খাটো করিয়া বলিল, কিন্তু ঘি বেটাদের দিচ্ছে কে মশাই? ও প্রায় যা পাচ্ছেন তার সমস্তটাই লাভ। নিত্য নূতন ধরনের কথা শুনিয়া গদাধর একেবারে অভিভূত হইয়া আসিতেছিল। সেসবের উপর আরও কিছু যে থাকিতে পারে যেন ধারণা করিতেই পারিতেছে না। প্রশ্ন করিল, তার মানে? তার মানে টিনের মুখের কাছটায় ইঞ্চি 2 করে ঘি, খুরজার 1 নম্বর, বাকি সব আরও স্পষ্ট করে বলতে হবে নাকি? VEGETABLE। ঠোঁটের কোণটা কামড়াইয়া একটা চোখ বুজিয়া মিটিমিটি হাসিতে লাগিল। কিন্তু এ কাহিনীটা ব্যবসা সম্পর্কীয় নয়, বিবাহের। এইবার সেই কথাতেই আসা যাক। 3য় দিনের কথা। টাকা গদাধর বাহির করিয়া দিতে স্বীকৃত হইয়াছে। কথাটা একবার স্ত্রী সরোজিনীর নিকট পাড়িতে হইবে। মেজাজের দিকে লক্ষ্য রাখিয়া অবসর খুঁজিতেছে। এমন সময় সন্ধ্যা ঠিক উতরাইয়া যাইবার পর হঠাৎ বিধুঘটক আসিয়া উপস্থিত হইল। বলিল, দাদা, মেয়েটার বিয়ে দেবে তো বলো, ভালো সম্বন্ধ হাতে এসেছে একটা, নিজে হতে সেধে এসেছে, লেগে যেতে পারে। গদাধর প্রশ্ন করিল, লোকটা কে? চেনা লোক আপনার, বইচিতে বাড়ি, নাম কাশীনাথ কুণ্ডু। আপনার কাছে নাকি কি একটা কাজ নিয়ে যাওয়া আসাও করছে শুনছি। বললে বিয়ের কথাটা আপনি পারুন ঘটক ঠাকুর, উনি রাজি হন, তখন আবার আমাদের দুজনের মধ্যে সাক্ষাৎ কথাবার্তা হবে। আপনি মুখপাত্রা ধরিয়ে দিন। তা রাজি হব না কেন? এ তো ওর দয়া। ছেলেটি খুবই বাঞ্ছনীয়, যেমন উনি বললেন। ডাক্তারি পাশ করেছে এবছর মেডিকেল কলেজ থেকে। আপাতত গ্রামেই বসবে, তারপর লড়াই শেষ হলেই বিলেত পাঠাবেন। দেখতে শুনতে ভালো, বাপের চেহারা দেখেছিনি তো আপনি। বিলেত পাঠাবার কথাটা না হয় বাদই দেয়া যাক আপাতত, বাকি তো দেখতেই পাওয়া যাচ্ছে। নিজেরও ভালো রকম সম্পত্তি আছে বলে মনে হলো। কলকাতাতে একখানা বাড়ি তুলছেন বললেন, সেও খোঁজ নিলেই টের পাওয়া যাবে। আর খাই দিয়েছেন কিছু আন্দাজ? খাই আছে, সেটা এ বাজারে এমন কিছু বেশিও নয় যে তোমার দিতে কষ্ট হবে। তবে যেভাবে চাইছেন উনি, সেভাবে দিতে তুমি রাজি হবে কিনা তুমিই জানো। যদিও আমি তো ক্ষতি দেখি না। উনি চাইছেন 17,000 টাকা। তা দেওয়া যায়, ছেলে যেমন বলছেন যদি সেই রকম হয়। তবে উনি সবটা নগদ চান, বলছেন গয়নাগাটি যা গড়াবার উনি নিজেই গড়িয়ে দেবেন। তা তোমার কি আপত্তি থাকতে পারে? ওসব হ্যাঙ্গাম যত পরের ঘাড় দিয়ে যায় ততই ভালো নয় কি? সোনার খাদ বেশি, প্যাটার্ন তেমন পছন্দসই নয়। কাজ কি বাবা?
তোমাদেরই জিনিস তোমরাই দেখে শুনে গড়িয়ে নাও, আমি যা বুঝি। ঘটক আরও যা যা বোঝে বোঝাইয়া দিয়া বিদায় হইল, বলিল পরদিন আবার আসিবে। বিবাহের কথাটা স্ত্রীর কাছে পাড়িতে গদাধরের তত ভাবিতে হইল না। বাপের চেয়ে মাই এ বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকে। ঘটকের কথাগুলা বেশ গুছাইয়া লইয়া প্রায় তখনই সরোজিনীকে গিয়া সব জানাইল। সরোজিনী মুখটা গম্ভীর করিয়া বলিল, শোনো, আমি অমন চশমখোর মানুষের বাড়িতে মেয়ে দেব না। কেন? সরোজিনী রাগটা হদ্দ একবার কোনো রকম সামলাইয়া রাখিতে পারে। বেশ জোর গলাতেই একটু হাত নাড়িয়া বলিল, সে বোঝবার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে দুটো দুমড়ো মেয়ে এরকম আইবুড়ো হয়ে ঘরে পড়ে থাকতো না। মেয়েকে আমার গয়না দিয়ে কাজ নেই, সব টাকা ওর ছিচরণে ঢালি, আর উনি পায়ের উপর পা দিয়ে বসে ওড়ান। গয়নাই হলো মেয়েদের স্ত্রীধন, নিজের বলতে যা কিছু। মিনসেকে একবার আমার সামনে এনে হাজির করতে পারো? গতিক দেখিয়া গদাধর নিজেই সামনে থেকে সরিয়া পড়িত, কিন্তু সম্বন্ধটা কেমন বড় পছন্দ হইয়া গেছে। একটু সাহস সঞ্চয় করিয়া বলিল, হ্যাঁ, স্ত্রীধন নিয়ে যা বললে তুমি সেটা ঠিকই, তবে লোকটা যে পায়ের উপর পা দিয়ে টাকা ওড়াবার মানুষ নয়, এটা আমি জানি। কি করে জানলে? গদাধর কাশীনাথের ব্যবসা সংক্রান্ত প্রস্তাবটা বলিল, শুধু টিনে ঘি ভর্তি করিবার রহস্যটা বাদ দিয়া। সরোজিনী একেবারে নির্বাক হইয়া খানিকক্ষণ এমনভাবে মুখের পানি চাহিয়া রহিল যে গদাধরেরও প্রায় বাকরোধ হইবার মতো অবস্থা হইয়া পড়িল। সরোজিনী কোমরে দুইটা হাত দিয়া ঘাড়টা সামনে একটু আগাইয়া প্রশ্ন করিল, টাকা বের করে দিয়েছ তুমি? তোমায় না বাবা পই পই করে মানা করে গেছেন? লোকটা যে জোচ্চোর নয় কি করে জানলে? গদাধরের সব গোলমাল হইয়া গেল। বলিল, না না, টাকা কখনো বের করে দিই, আর তাহলে তোমায় জিজ্ঞেস করতাম না। ব্যবসার কথাতে তো ভাগিয়েই দিয়েছিলাম, কিন্তু ভাবলাম বিয়ের কথা বলছে, বিয়ে তো আর ব্যবসা নয়, তাই। এর মধ্যে কত বড় ব্যবসাদারি মতলব আছে সেটা ঢুকেছে তোমার মাথায়? গদাধর বিহ্বলভাবে মুখের পানে চাহিয়া মাথা চুলকাইতে লাগিল। তাহলে শোনো আমার কাছে। আমি কেন, রাস্তার মুটেটাকেও ডেকে জিজ্ঞেস করলে সেও বলে দেবে। তুমি টাকা দিলে মুনাফার অর্ধেক বখরা দিতে হবে তো তোমায়। দিত কচু, তবু আইনের একটা ভয় থাকতো তো। কথাবার্তায় দেখেছে দিব্যি গোবর গণেশ লোকটা। ছেলের বিয়ে দিয়ে সমস্ত টাকাটা বের করে নিয়ে খাটাই, তখন মুনাফার 16 আনাই আমার, কেউ আর চাইবার থাকবে না। দেখতে পাচ্ছ না, যত কটি টাকা ওদিকে চেয়েছিল ঠিক তত কটি টাকাই চাইছে বিয়েতে। জোচ্চোরের কি একটা করে লেজ হয়? গদাধর ঘামিয়া উঠিতেছিল, তবু ভাগ্য সুপ্রসন্ন বলিতে হইবে যে টিনে ঘি ভর্তির কথাটা বলিয়া ফেলে নাই। এমন কি ছুতা করিয়া এখান থেকে সরিয়া পড়া যায় ভাবিতেছিল। স্ত্রী বলিল, ওসব লোকের ওষুধ কি জানো? কি? কি তা তোমায় বলে কোনো ফল আছে তোমার মতন মিনিমুখ পুরুষকে? আমি হলে জপিয়ে জপিয়ে ওর কাছ থেকেই সমস্ত আধঘাত বুঝে নিয়ে ওকেই বিল্লিপত্র শুকিয়ে দিতাম, তারপর নিজের কারবার নিজে ফাঁদতাম। ওসব লোকের ওই ব্যবস্থা। আমি আমার গাঁটের টাকা বের করে দেব, আর অন্যে তার মুনাফা তুলবে। কি বলে বলতে এলে তুমি কথাটা আমার কাছে? লোভ কি হয় না মানুষের? হয়। লড়াইয়ের বাজারে ধুলো মুঠো ধরতে সোনা মুঠো ধরছে লোকে, বসে বসে দেখছি তো। লোভ হয় বই কি, কিন্তু গদাধরেরও একটা প্রবল লোভ হইতেছিল, একটু বুদ্ধিমান বলিয়া পরিচিত হইবার, জীবনে অন্তত একবার। বলিল, তা আমি কি বসে আছি নাকি? কিন্তু টাকা বের করতে গেলেই তো তুমি হই হই লাগিয়ে দেবে। সব বুদ্ধির গোড়াতেই তো টাকা। হদিস জেনে নিয়েছি অনেক, এক একটা শুনলে তাক লেগে যাবে। কিন্তু টাকার বেলায় যে ঠুটো হয়ে বসে থাকতে হয়েছে। বাবা বারণ করে গেলেন, আর এদিকে তুমি। সরোজিনী ঘাড়টা একটু ফিরাইয়া শুনিতেছিল, বলিল,
বলে যাও, বারণ করে লোকে সাধ করে, মাথায় যে ওদিকে। বেশ, তা কি কি হদিস আদায় করেছ, দুটো শোনাও দেখি। কেন, এই ধরো আগামের কথাটা। যদি 10,000-এর কাজ করি 1 লাখ, বেশ 1 লাখ না হোক 20,000ও তো। সরোজিনী ঠোঁট উল্টাইয়া বলিল, মস্ত বড় হদিস আদায় করে নিয়েছ গো। ও গো, এও তোমার অপরের কাছ থেকে জেনে নিতে হলো। পাটের চাষিও তো দাদন পায় বিচি না ছড়াবার আগে। মরি, মনে করলাম না জানি কি এক হদিস শিখে এলেন মদ্য আমার। যাও, ঘরে গিয়ে বসো তো। অবজ্ঞা ভরে চলিয়া যাইতে যাইতে ঘুরিয়া বলিল, হদিস বরং ওই সাহেবদের গিয়ে ধরো, তা পারবে? যাও না কেন? পারা তো উচিত, পেটে বিদ্যে তো রয়েছে, মাথায় বুদ্ধি না থাক। গদাধরের মনের ভিতরটা তোলপাড় করিতেছিল, আর নিজেকে চাপিতে পারিল না। তিনের রহস্যটা মুখ দিয়া বাহির হইয়া না পড়ায় এতক্ষণ নিজেকে ভাগ্যবান বলিয়াই মনে হইতেছিল। এবার স্ত্রীর বিদ্রূপ আর নিজের লোভের মাঝে পড়িয়া সেটা নিজে হইতেই প্রকাশ করিয়া দিল। একবার বুঝুক ব্যবসার রহস্য কাহাকে বলে, কত গভীর তত্ত্বই না টানিয়া বাহির করিতে পারে সে। সরোজিনী একেবারে স্তম্ভিত হইয়া গেল, আরও 2টি পা আগাইয়া আসিয়া বলিল, কি? টিনের সমস্তটাই ভেজিটেবল দিয়ে ভরে মুখে 2 ইঞ্চি খুরজার 1 নম্বর ঘি দিয়ে ব্যবসা করবে? এই বুদ্ধি দিয়েছে? আর সেই বুদ্ধি নিয়ে তুমি লাফালাফি করছো? রাধারমণের মন্দির আর ভালো লাগছে না, না? জেলে গিয়ে উঠবার জন্য পা চুলকুচ্ছে। কি জুচ্চোর রে বাবা! কখন আসবে? হ্যাঁ, কখন আসবে সে মিনসে, বলো দেখিন। ভেতরে সবটা মেকি, বাইরে 1 নম্বর। এই মানুষের সঙ্গে ব্যবসা করবে? শুধু তাই নয়, এই মানুষের ঘরে মেয়ে দেবে, নিজের মেয়ে দেবে। বোঝো একবার, যে লোক সলা দিচ্ছে যে শুধু বাইরের চেহারাটা দেখিয়ে ভেতরে ভুসি মাল। কথাগুলা বলিতে বলিতে সরোজিনী আবার ফিরিয়া যাইতেছিল। ঘরের চৌকাঠের ভিতর একটা পা দিয়া হঠাৎ চুপ করিয়া গেল, একটু ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইল। তাহার পর ফিরিয়া কি বলিতে যাইতেছিল, দেখে তাহার পিছন ফেরার সুযোগে স্বামী ইতিমধ্যেই অন্তর্ধান হইয়াছে। গিয়া বারান্দায় একটা থাম ধরিয়া সামনের দিকে চাহিয়া দাঁড়াইয়া দাঁতে নখ খুঁটিতে লাগিল। অত্যন্ত অন্যমনস্ক হইয়া পড়িয়াছে। বেশ খানিকক্ষণ গেল। এত গুরুতর ব্যাপার সরোজিনীর কাছে এত শীঘ্র শেষ হয় না। গদাধর রাধারমণেরই শরণ লইতে যাইতেছিল। একেবারে এরকম নিস্তব্ধতা দেখিয়া খুব পা টিপিয়া টিপিয়া দরজার কাছে আসিতেই একেবারে সামনে পড়িয়া গেল। সরোজিনী বলিল, তোমায় খুঁজছিলাম। গদাধর বলিল, হ্যাঁ হ্যাঁ, মনে হলো যেন ডাকছ, তাই মন্দিরের দিক থেকে ফিরে এলাম। কি? দেব মেয়ের বিয়ে আমি, ঠিক করো। গদাধর আগাইয়া আসিতেছিল, বিমূঢ়ভাবে উঠানের মাঝখানে দাঁড়াইয়া প্রশ্ন করিল, কোথায়? বইচিতে, যেখান থেকে সম্বন্ধ এসেছে। গদাধর নিজের চক্ষুকর্ণকে বিশ্বাস করিতে পারিতেছে না। আমতা আমতা করিয়া প্রশ্ন করিল, খাই মিটবে? মিটব, যেমনভাবে চাইছে। গয়নার টাকা শুদ্ধ নগদে মিলিয়ে 17,000। এর উপরও যদি গয়নার জন্য আলাদা চায় তাও দেব। কিছুক্ষণ বাক্যস্ফূর্তি হইল না গদাধরের। তাহার পর ধীরে ধীরে প্রশ্ন করিল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত পরিষ্কার মাথা আমার কোনোদিনই ছিল না গো। তা না হলে এমন পরিষ্কার মাথাওয়ালা ব্যয় চাইছি? লোকে তো সমান সমানই চায়। অবশ্যই তোমার মাথাটা নিশ্চয়ই এতটা খারাপ হবে না যে গয়নার কথাটা গিয়ে তুলবে। তবে ওই নগদের উপর কিছু গয়না দেবো আমি মেয়েকে। উপর ঘরে চলো, সব কথা এখানে হয় না। পরামর্শটাই আসল। স্বামী স্ত্রীর প্রায় সমস্ত রাতই অনিদ্রায় কাটিল। বিবাহের ব্যবস্থাটা কি হইবে, দেওয়া থোয়া, গয়নাগাটি, ভোজ, তাহার পর মেয়ে পাঠানো, তাহার পর। সময়ও তো হাতে নাই।
আসল বিবাহের মধ্যে আর নূতন কথা কি থাকিবে যে সেটা আলাদা করিয়া বর্ণনা দেওয়ার প্রয়োজন? সেই মেয়ে দেখা, সেই আসর, সেই ভোজ, সেই বাসর, সেই বিদায়। যমুনা মেয়েটি বড় বেশি সপ্রতিভ। যাহা জিজ্ঞাসা করা হয় ২-৩ বার প্রশ্নের পর মাথাটি নিচু করিয়া যেমন বলা উচিত সেভাবে তো বলেই না, বরং একটু বাক বিস্তার করিয়া বলে, অ্যাঁ, আমার নাম শ্রীমতী যমুনা দাসী। মা বলেন, স্কুলে দিদিমণি বলেন, দাসী না লিখে পাল লিখো। এই করিয়া ৩টি সম্বন্ধ নষ্ট হইয়াছে। সরোজিনী সামনে ঝিকে রাখিয়া দোরের আড়ালে অপেক্ষা করিতেছিলেন। দেখিতে আসিয়াছেন মাত্র বরকর্তা, ঘটককে সঙ্গে লইয়া। দেখা শেষ হইলে ঝিয়ের মধ্যস্থতায় পর্দা রক্ষা করিয়া বলিলেন, জি বল, বাড়িতে দুটো বেশি কথা বলে বলে উনি না মনে করেন মেয়ে আমার বাচাল। শ্বশুর বাড়িতে গিয়ে দেখবেন ৭ চড়েও কথা কইবে না। বিশ্বাস না হয় বরং লিখিয়ে নিন আমার কাছে। আর সব দিক দিয়া দিব্যি মেয়ে, সর্বোপরি নগদ ১৭,০০০ টাকা। মনের আনন্দে কাশীনাথ একটু রহস্যই আরম্ভ করিয়া দিল। একটু হাসিয়া বলিল, হে হে হে, বেয়ানকে অবিশ্বাস করে কি পাপের ভাগী হব? হইতে হইল না পাপের ভাগী। নগদ ১৭,০০০ টাকার উপর এক গা গয়না লইয়া বউ পালকি হইতে নামিল। বইচিতে বেশ সারাই পড়িয়া গেল। সত্যই কিন্তু ৭ চড়েও কথা কয় না। সরোজিনী উপরে ২ ইঞ্চি খুরজার ১ নম্বর ঘি দেখাইয়া টিন ভর্তি ভেজিটেবল গছাইয়া দিয়াছে। মেয়েটি যমুনা নয়, বড় মেয়ে সরোজু। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ঘৃততত্ত্ব।